দূরের আকাশে ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। কুয়াশায় ঢাকা এই গ্রামের ঘুম ভাঙে পাখির ডাক আর মাটির গন্ধে। এই গ্রামের নাম হেমন্তপুর। গ্রামের সুন্দর ও ব্যস্ত পরিবেশের মাঝেও সবসময় আকাশের দিকে তাকিয়ে নিজের মনে কী সব যেন ভাবত 17 বছর বয়সের এক ছেলে। তার নাম অরণ্য চৌধুরী। অরণ্য গ্রামের অন্য ছেলে মেয়েদের মতোই এক ছেলে। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা মারে আর রাতে তার দাদুর কাছ থেকে শোনে রহস্যে ভরা জাদুর জগতের গল্প। ছোট থেকেই কোনো এক অজানা কারণে ম্যাজিক ও কল্পবিজ্ঞানের প্রতি তার টান খুব বেশি, কিন্তু তখনও সে জানতো না ঠিক তার 18তম জন্মদিনেই জীবনের পাতা উল্টে যাবে। জানালার পাশে মেঘে ঢাকা চাঁদ। অরণ্য খাটে শুয়ে কল্পনার জগতে ভেসে যায়। ঠিক তখনই ঝপ করে একটা শব্দ, একটা চিঠি এসে পড়ে জানালার পাশে। অরণ্য ঘুম জড়ানো চোখে সেটা তুলে নেয়। চিঠির ওপরে স্পষ্ট লেখা, অরণ্য চৌধুরী, হেমন্তপুর গ্রাম, পৃথিবীর আলো বিভাগ। সে চিঠিটা খুলে দেখে। ভিতরে এক অদ্ভুত সোনালি কালি দিয়ে লেখা কিছু শব্দ। তোমাকে স্বাগত আলোক বিদ্যা বিদ্যালয়ে। জাদুর শিক্ষা শুরু হবে এই পূর্ণিমা থেকেই। প্রস্তুত হও, কারণ তুমি নির্বাচিত। অরণ্য সারা রাত চিঠিটা নিয়ে ভাবতে থাকে। চিঠিটা সত্যি ছিল নাকি স্বপ্ন, তাই নিয়ে দোটানায় আছে সে। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে। এক সাধু বাবা গেরুয়া পোশাক পরে এগিয়ে আসে বটগাছের ছায়া থেকে। তার চোখে ছিল 100 বছরের অভিজ্ঞতার ছাপ। তিনি বলেন, অরণ্য, তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার রক্তে আছে সেই আলো যেটাই পৃথিবীকে বাঁচাতে পারে। অলৌকিক আলো তোমাকে ডাকছে অরণ্য, তোমার জায়গা এখানে নয়। অরণ্য থমকে যায়। পৃথিবী যেন থেমে যায় এক মুহূর্তে। বিদায়ের সময় মা চোখে জল নিয়ে ওর ব্যাগ গুছিয়ে দেয়। ছোট ভাইটা দৌড়ে এসে ওর হাত ধরে। তুই কি একেবারেই চলে যাচ্ছিস দাদা? অরণ্য মাথা নিচু করে শুধু হাসে। মা তখন কাঁদতে কাঁদতে বলেন, মনে রাখি সরু, সত্যিকারের জাদু থাকে হৃদয়ে। এরপর অরণ্য সেই সাধু মহারাজের সাথে যাত্রা শুরু করে আকাশের দিকে। কিছুক্ষণ পর মেঘের একটু কাছে আসতেই অরণ্য চোখ বড় বড় করে চেয়ে থাকে। মেঘের ভেতর ভেসে থাকা এক বিশাল দুর্গ, চারপাশে চকচকে ড্রাগন, বাতাসে ঝুলে থাকা সিঁড়ি, আর দূর থেকে শোনা যাচ্ছে এক মন্ত্রোচ্চারণের সুর। আলোক বিদ্যা বিদ্যালয়, এটাই তার নতুন ঠিকানা। সেখানে তার প্রথম পরিচয় হয় দুই সাথীর সাথে। রুনি, যার চোখে কৌতূহল আর মাথায় অসাধারণ বুদ্ধি, আর ঋষভ, হাসি খুশি, সাহসী আর একটু দুষ্ট, কিন্তু খাঁটি মনের ছেলে। এভাবেই শুরু হয় অরণ্যের যাত্রা। স্কুলটা ছিল যেমন জাদুময় তেমনি রহস্যময়। আর সে তখনও জানতো না আসছে এমন এক অন্ধকার যা শুধু তার জাদু নয়, তার হৃদয়ের শক্তিকেই পরীক্ষায় ফেলবে। অরণ্য, রুনি আর ঋষভ যখন প্রফেসর মহারাজের কাছ থেকে কৃষ্ণজ্যোতির কথা শোনে, তখন তারা খুবই আশ্চর্য হয়ে যায়। প্রফেসর মহারাজ জানান, 10 বছর আগে এক মেলায় হারিয়ে যায় দুই যমজ ভাই। অরণ্যের থেকে আলাদা হয়ে কৃষ্ণজ্যোতি হারিয়ে পড়ে এক অন্ধকার মঠে, যেখানে নিষিদ্ধ জাদু শিক্ষা চলত। ওখানেই তার মধ্যে জন্মায় শক্তি পাওয়ার অদম্য লোভ। এখন সে এক নিষিদ্ধ জাদু ব্যবহার করে অমর হওয়ার চেষ্টায় আছে। প্রফেসর জানান, কৃষ্ণজ্যোতি এখন এখানে আসতে চাইছে। তার লক্ষ্য জাদুর মূল উৎস অলৌকিক আলোকে দখল করে পৃথিবীকে অন্ধকারে ফেলে দেওয়া। অরণ্য, রুনি আর ঋষভের দায়িত্ব হলো কৃষ্ণজ্যোতিকে আটকানো। প্রফেসরের কাছ থেকে বিদায় নিয়ে অরণ্য, রুনি আর ঋষভ যাত্রা শুরু করে।
প্রথম ধাপেই তারা যায় অলৌকিক গ্রন্থাগারে। সন্ধ্যার পর এক নির্জন টাওয়ারে ওঠার পথ ধরে তারা পৌঁছে যায় সেই লাইব্রেরিতে। সেখানে বাতাসে ঝুলছে হাজারো বই। কিছু বই নিজেই পাতাগুলো উল্টাচ্ছে। হঠাৎ রুনির দিকে এগিয়ে আসে এক পুরনো ধূসর মলাটের বই। সেটা খুলে নিজেই পড়তে শুরু করে, আলোকে অতীতের সব অন্ধকারকে ক্ষমা করতেই হবে। এই কথাটা তাদের মনে গেঁথে যায়। সেই বইয়ের ভিতরেই তারা খুঁজে পায় এক জাদুময় মানচিত্র, যেখানে নির্দেশ ছিল এক জায়গার, সময়ের গুহা। এই গুহার অবস্থান ছিল এক বিস্তীর্ণ মরুভূমির নিচে, যেটা একসময় ছিল জাদুকরদের গোপন প্রশিক্ষণ ভূমি। পরদিন ভোরেই তারা যাত্রা শুরু করে মরুভূমির দিকে। সূর্য তখন ঠিক মাথার ওপরে। হাঁটতে হাঁটতে ওরা খুব ক্লান্ত হয়ে পড়ে। রোদে চোখ ঝলসে যায়, কিন্তু হাল ছাড়ে না কেউ। পথিমধ্যে রুনি এক পুরনো শাল গাছের ছায়ায় একটি খোদাই করা চিহ্ন খুঁজে পায়, যেটা সেই গোপন মানচিত্রের সংকেতের মতো। এভাবেই সন্ধ্যের ঠিক আগে তারা পৌঁছায় সময়ের গুহার মুখে। গুহার ভিতর ঢুকতেই চারপাশে ছায়ামূর্তি ভেসে ওঠে। সবাই নিজের ভবিষ্যৎ দেখে ফেলে। অরণ্য দেখে এক বিশাল যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়ে আছে। তার কোনো বন্ধু নেই, পিছনে ধ্বংসপ্রাপ্ত স্কুল। রুনি দেখে সে তার নিজের জীবনের পথ হারিয়ে ফেলেছে, সে এখন একা। ঋষভ দেখে তার সাহস হারিয়ে গেছে, আর সে তার পরিবারকে রক্ষা করতে পারেনি। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো তাদের ভিতর আতঙ্ক আর দ্বিধা এনে দেয়। কিন্তু অরণ্য সামনে এগিয়ে এসে বলে, ভবিষ্যৎ লেখা নেই, ওটা আমরাই লিখি। এই বিশ্বাস থেকেই ওরা গুহা থেকে বেরিয়ে আসে আরও শক্তিশালী হয়ে। মানচিত্রের শেষ চিহ্ন তাদের নিয়ে যায় এক উপত্যকার দিকে, অন্ধকার উপত্যকা, যেখানে কৃষ্ণজ্যোতি তার বাহিনী নিয়ে অপেক্ষা করছিল। অন্ধকার আকাশ, মৃত গাছ, চারিপাশে জাদুর কুয়াশা। এই জায়গায় আলো যেন নিজেই লুকিয়ে পড়ে। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। কৃষ্ণজ্যোতি তখন এক বিশাল দণ্ড হাতে নিয়ে চারিপাশে অন্ধকার ছড়াতে থাকে। তোমরা জিততে পারবে না, কারণ আমি নিজেই এখন অন্ধকার। তার চোখে ছিল এক জ্বলন্ত উন্মাদনা। রুনি ততক্ষণে তার বানানো ঢাল দিয়ে অরণ্যকে রক্ষা করে। ঋষভও সামনে এগিয়ে এসে একাই কৃষ্ণজ্যোতির দৃষ্টি সরিয়ে দেয়, যাতে অরণ্য একা এগিয়ে যেতে পারে। ঠিক তখনই অরণ্যের মনে পড়ে গ্রন্থাগারে শোনা সেই বাক্য, আলো তখনই জাগে যখন অন্ধকারকে ক্ষমা করা যায়। সে সামনে গিয়ে কৃষ্ণজ্যোতিকে বলে, ভাই, আমি জানি তুই ভয় পেয়েছিলি, তুই একা হয়ে গিয়েছিলি, কিন্তু আমি তো তোর পাশে আছি। তুই যদি এখন নিজের ভুল বুঝতে পারিস, তাহলে আলো তোকে ছেড়ে আর কোথাও যাবে না। কৃষ্ণজ্যোতির চোখে জল চলে আসে, কিন্তু তখনই তার শরীর কাঁপতে শুরু করে। অন্ধকার তাকে গিলে ফেলতে থাকে, কারণ সে নিজের আত্মা বহুদিন আগেই বিক্রি করে দিয়েছিল অমরত্বের লোভে। চারপাশে আলো ছড়িয়ে পড়ে। এক তীব্র আলোর ঝলকানিতে কৃষ্ণজ্যোতি চিৎকার করে মিলিয়ে যায়। সবাই ভাবে যুদ্ধ শেষ, কিন্তু তখনই ঘটে এক চমৎপ্রদ ঘটনা। অরণ্য অজ্ঞান অবস্থায় পড়ে গেলে স্বপ্নে দেখে কৃষ্ণজ্যোতির হৃদয়ের গভীর থেকে এক ছোট্ট আলো বেরিয়ে এসে ওর বুকের মাঝে ঢুকে যায়। পরে প্রফেসর জানান, ওটা কৃষ্ণজ্যোতির ভেতরে বেঁচে থাকা একমাত্র আলোর কণা। তুই এখন শুধু এক সাধারণ ছাত্র না অরণ্য, তুই আলোক পুত্র। তোর পথ এখন অনেক দূর। জাদু তো সবার থাকে না, কিন্তু বিশ্বাস যার থাকে তাকে কখনো হারানো যায় না।